বাংলাদেশে প্রত্যাবর্তন যে প্রত্যাবর্তিত তারেক রহমান যদি দলের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কোন পার্থক্যটা আসলে উঠে আসবে বা পার্থক্যটা কি হতে পারে বলে মনে হয় দলের বিশেষ করে বিএনপির? ধন্যবাদ আপনাকে। আমার সাথে সহ-আলোচক হিসেবে যিনি উপস্থিত রয়েছেন তাকেও মোবারকবাদ জানাচ্ছি এবং যারা এই মুহূর্তে অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছেন যে তারেক রহমান ফেরত আসার পর তাদের দলীয় বিবেচনায় কি পার্থক্য আসতে পারে? দেখুন, আ ডিজিটালি যুক্ত থাকা সম্ভব। এই জ জ এই সময়ে বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই যেকোনো কার্যক্রম চালানো সম্ভব। কিন্তু সশরীরে উপস্থিত থাকা আর ডিজিটালি যুক্ত থাকার মধ্যে একটা বিরাট ফারাক আছে। আমি আশা করব যে তার এই উপস্থিতি তার দলীয় শৃঙ্খলার ক্ষেত্রে এবং বিএনপির মধ্যে যে জাতীয় আম আবহাওয়া আমরা দেখতে পাচ্ছিলাম, সেই আবহাওয়া নিরসনের ক্ষেত্রে তার এই উপস্থিতি আ ইতিবাচক হবে বলে আমি আশা করতে চাই। কিন্তু একই সাথে স্মরণে রাখতে হবে তিনি কিন্তু দেশে আগে ছিলেন। একসময় কিন্তু তিনি ছিলেন এবং তখনও বলতে গেলে দল পরিচালনা করেছেন তিনিই। কিন্তু সেই স তখন বেগম খালেদা জিয়া বেগম খালেদা সময় জিয়া ছিল। থাকলেও একটা প্যারালাল আরেকটা উইং আ চালু ছিল। আমার স্মৃতিতে যদি ভুল না হয়ে থাকে। তো তখন কিন্তু উনা আ আ তার সেই সময়কার রাজনৈতিক কার্যক্রম আ খুব ইতিবাচকভাবে আলোচিত হয়নি। হতে পারে সেই আলোচনাটা যথার্থ ছিল না। হয়তো ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। কিন্তু তখন ইতিবাচকভাবে সামনে আসেনি। আমি আশা করতে চাই যে তিনি ইতিবাচকতার রাজনীতি করবেন এবং তার দলকে ইতিবাচক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবেন। আমাদের দেশের স্বার্থে দেশের একটা বড় রাজনৈতিক দলের ইতিবাচকতার রাজনীতি করাটা খুব জরুরি। আপনার কি মনে হয় যে তিনি 25 ডিসেম্বর দেশে এসেছেন, এই পর্যন্ত যতগুলো কাজ করেছেন সেখানে কি আপনি ইতিবাচক সাড়া তো নিশ্চয়ই পেয়েছেন কিনা? বা অবশ্যই, অবশ্যই। তার জি, মধ্যে কিছু ইতিবাচক দিক তো অবশ্যই দেখেছি। কিন্তু কিছু বিষয়ে অ্যা মানুষ প্রশ্ন তুলছে। এই প্রশ্নগুলি অ্যা নিরসন হওয়া দরকার। এই প্রশ্নগুলি যেমন উনি আ যেমন একজন প্রশ্ন তুলেছে যে উনি ৪ দিন ২ দিনে ৩ দিনে এনআইডি কার্ড পেলেন। অন্তত আমাকে ২ মাসে যদি আমার এনআইডি কার্ডটা সংশোধন করে দেয়া যেত, আমি তো রাষ্ট্রের একজন নাগরিক। রাষ্ট্রের কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র যদি অতিরিক্ত অ মানে আ যত্নবান হয় আর অন্য কেউ যদি অযত্নবান হয়, হুম, তাহলে একটা বৈষম্যের আবহ তৈরি করে। এই জায়গাগুলি আমরা সমালোচনা করতে চাই না। কারণ উনি বাস্তবোচিত কারণে দীর্ঘদিন বাইরে ছিলেন। যার কারণে অনেক কিছুকেই হয়তো আ রাষ্ট্র সহযোগিতা করেছে তাকে। এটা আমরা স্বাগত জানাই। উম তবে এটা কি এবার গঠনমূলক সমালোচনা কিনা? যে না তারেক রহমানের মতো মানুষ যিনি দলের দীর্ঘদিন পরে এখানে এসছেন, তাকে আসলে এটা তো এই সুযোগটা দেওয়া দরকার। অবশ্যই আমি তো সেটাই বললাম যে এটা আমরা সমালোচনা করতে চাই না। আমরা এটাকে যেহেতু উনি আ বাস্তবোচিত কারণেই বাইরে ছিলেন। তো উনাকে এই এতটুকু সুযোগ রাষ্ট্র দিতেই পারে। এটা হুম, মানুষ সমালোচনা করলেও আমি সেই সমালোচনায় গলা মেলাতে চাই না। তবে উনাকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নটা আমরা এখনো তুলে নাই কেউ, তুলবে। উনি মাত্র কয়েকদিন আগে জানালেন যে অদৃশ্য কারণে তিনি আসতে পারছেন না। যেটা উনি বলতে পারছেন না। মাত্র কয়েকদিনের ব্যবধানে সেই কারণ কিভাবে দূরীভূত হলো? সেই কারণটা কি ছিল? সেটা যদি উনি স্পষ্ট না করেন, তাহলে মানুষের মধ্যে নানা ডালপালা মেলবে। যেটা কল্যাণকর হবে না। উনাকে স্পষ্ট করা উচিত, কারা তাকে আসতে দিতে চায় নাই? সেই শক্তিটা কে? তাদেরকে দেশের মানুষের চেনা উচিত। এবং সেই শক্তি কিভাবে আ হয়ে গেল? মানে হঠাৎ করে তার অবস্থান থেকে সরে গেল, কোন কারণে সরল? এই বিষয়গুলির উত্তর তো উনাকে মেটানো উচিত। জি, এবং যারা রাজনীতি সচেতন তারা কিন্তু এগুলি নিয়ে ভাবেন। এবং একটি বড় রাজনৈতিক দলের বলতে গেলে অ্যাক্টিং চেয়ারপারসনই বলতে পারি আমি উনাকে। আ তো উনার এই জায়গাগুলি স্বচ্ছ করে ফেলা দরকার। কারণ আমরা চাই সকল রাজনৈতিক দলের মধ্যে একটা স্বচ্ছতা এবং সৌন্দর্য বিরাজ করুক। জি, ধন্যবাদ। জনাব শহীদুল ইসলাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন বাংলাদেশে আসেন তখন বিশেষ করে ইন্টারন্যাশনাল যে পত্রিকাগুলোর হেডলাইন ছিল যে তিনি প্রধানমন্ত্রীর প্রার্থী হতে যাচ্ছেন। তারা প্রত্যেকটা হেডলাইন দেখেছিলাম, প্রাইম মিনিস্টার প্রার্থী হচ্ছেন তারেক রহমান। গতকালকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব তিনিও বললেন যে আগামী দিনের সম্ভাব্য প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান, সম্ভাব্য প্রধানমন্ত্রী। আ তাহলে দেশের মানুষ বা
আপনারা যারা আছেন বা আমরা যারা আছি সবাইকে আমরা ধরে নিচ্ছি আগামীতে প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান? দেখুন, এই বিষয়টি আসলে যারা বলছেন তাদের জায়গা থেকে ব্যাখ্যাটা দিতে পারবেন। প্রধানমন্ত্রীতে আর এমনি এমনি হওয়া যায় না, প্রধানমন্ত্রীর প্রার্থীও হওয়া যায় না। বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের যে সংসদীয় পদ্ধতি, এই পদ্ধতির মধ্য দিয়ে সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পরে নির্বাচন হবে, নির্বাচনের পরে সংখ্যাগরিষ্ঠ আসন পেলে তারা প্রধানমন্ত্রী কী হবে, দলীয়ভাবে তারা সেই ব্যক্তিকে সিলেক্ট করার পরে তখন তিনি প্রধানমন্ত্রী কে হবেন তারা নির্ধারণ করবেন। তো চাইতেই পারে কোনো দল থেকে যে হ্যাঁ প্রধানমন্ত্রী। তো এখন এটি হবার কারণ কি, দেখুন ওই যে কথাটি আমার সমালোচক বললেন যে একটা বৈষম্যর বিষয় আছে, দেখবেন যে এটি আমরা ইতিবাচকভাবেই দেখতে চাই। তাকে যেভাবে নিরাপত্তা দেয়া হয়েছে, তাকে এখন যেভাবে প্রোটোকল দিচ্ছে, তো এখন এটি বাংলাদেশের কোন আইনের ভিত্তিতে অথবা কোন নিয়মের ভিত্তিতে তাকে এই প্রোটোকলগুলো দিচ্ছে, সুযোগগুলো দেয়া হচ্ছে, সেটি সরকার বলতে পারবেন ভালো করে। তো আমার মনে হয় যে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, তো একটি বড় দলের তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তো সেদিক থেকে তাকে যদি এ ধরনের প্রোটোকল দেয়া হয়, নিরাপত্তা দেয়া হয়, অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা যদি এটা নিয়ে বৈষম্যের প্রশ্ন তুলে, তাহলে তারা কিন্তু এই প্রশ্নটা তুলতে পারে। তো সেই জায়গার জবাবটা তো আর আমরা দেব না, সেটি দেশের সরকার দেবে। একই সাথে তাকে যে প্রোটোকল দেয়া হয়েছে, তাকে যেভাবে সম্বর্ধনা দেয়া হয়েছে, তার ভিত্তিতে মানে রাষ্ট্র তাকে যেভাবে দেখছে, তো অনেকে বলেন যে এখন যারা রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছেন, যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যেভাবে তাকে গুরুত্ব দিচ্ছেন, মানে তাকে সামনে উপস্থাপন করা হচ্ছে যে আগামী প্রধানমন্ত্রী হিসাবে, যার কারণে কেউ কেউ বলতে পারেন। তো এটি আমার মনে হয় যে নির্ধারণ করবে দেশের জনগণ। আর একটি ভোট সামনে রয়েছে, ভোটের আগে অনেক ধরনের পরিস্থিতি চেঞ্জ হবে, আপনারা দেখবেন নানা ধরনের চমক আপনাদের সামনে আসবে। আজকে যেমন একটি চমক আমরা দেখলাম, যে যেটি বললেন বিএনপির সাথে কিছু রাজনৈতিক দল বিলীন হয়ে গেছে, আবার জামাতের সাথে জোটে অনেকগুলো রাজনৈতিক দল এসছে। এই ধরনের চমক আপনারা দেখতে পাবেন। এরপরে নির্বাচনে কি হবে, এই নির্বাচনটি যদি আমরা সেই 2008 সালের নির্বাচন অথবা 11 সালের 14 সালের নির্বাচন ধরি, তাহলে কিন্তু হবে না। বাংলাদেশের মানুষের মনোজগতে বড় একটি পরিবর্তন এসছে, এটি আমাদের ভাবতে হবে। বাংলাদেশের মানুষ একটি নতুন রাজনীতি দেখতে চায়। বাংলাদেশের মানুষ এদেশের একটা ইনক্লুসিভ রাজনীতি এবং একটি গণতান্ত্রিক রাজনীতি দেখতে চায়। বাংলাদেশে যে কালো টাকা এবং পেশিশক্তির রাজনীতি ছিল, সেই রাজনীতি দেখতে চায় না। আমার মনে হয় যে যদি একটি লেভেল প্লেয়িং ফিল্ডের মধ্য দিয়ে দেশে একটি নির্বাচন হয়, নির্বাচনটি হওয়ার পরে ফলাফলের পরে নির্ধারিত হবে কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, কে বাংলাদেশের প্রেসিডেন্ট হবে, আর কে বিরোধী দলে যাবে। এটি এর আগে আসলে বলা খুবই দুষ্কর, এখন বলা যাবে না, কারণ রাজনীতির হাওয়া যেই দিকে বইছে। আমার মনে হয় এটি দেখার জন্য, বোঝার জন্য এবং এটার সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও সময় নিতে হবে নির্বাচন পর্যন্ত। জি, ধন্যবাদ। জনাব শাহ ইফতেখার তারিক, নির্বাচন কমিশন একটা ঘোষণা দিয়েছিলেন যে তফসিল ঘোষণার পর প্রার্থীদের, যারা প্রার্থী বা সকলেরই পোস্টার ব্যানার যা যা আছে সব সরিয়ে নিতে হবে। সরিয়ে নিয়েছেও মোটামুটি। এখন কি দেখছেন? কোন দিকে ইঙ্গিত করছেন আপনি আরেকটু ক্লিয়ার যদি করেন। এখন কি আপনার কি মনে হচ্ছে সব ব্যানার ফেস্টুন সবগুলো পরিষ্কার হয়ে গেছে? দেখুন, ব্যানার ফেস্টুন তো কোনো বিষয় না। ব্যানার ফেস্টুন একটা কম্পোনেন্ট, একটা ছোট্ট একটা বিষয়। এটা তো নির্বাচন কমিশনের নির্বাচন তাদের ঘোষণা কমিশনের দিয়েছে। যে বিষয়ে বেশি মনোযোগ দেওয়া দরকার, সেই বিষয়ে নির্বাচন কমিশন কি করেছে? অবৈধ অস্ত্র উদ্ধার করেছে। আজকে কালো টাকার দৌরাত্ম্য যেভাবে দেখানো হচ্ছে বিভিন্ন জায়গায়, পেশি শক্তি দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, অন্য কারো এজেন্ট দিতে দেওয়া হবে না, কারো এই এলাকায় থাকতে দেওয়া হবে না, প্রতিদিন এটা আসছে। আজকে নির্বাচন কমিশনকে কি কোনো অ্যাকশন নিতে দেখেছেন? আজ পর্যন্ত দৃশ্যমান কোনো অ্যাকশন আমরা দেখি নাই। তাহলে যদি কেউ এই নির্বাচন কমিশনকে আহ, মানে কোনো ট্যাগ দিয়ে দেয় যে এই নির্বাচন কমিশনও অতীতের নির্বাচন কমিশনগুলির মতো নপুংসুক নির্বাচন কমিশন, তাহলে কি খুব বেশি অন্যায় করে হয়ে যাবে সেই যারা এই ট্যাগ দিবে তাদের জন্য? কারণ স্পষ্টত একেবারে বিভিন্ন জায়গায় হুমকি দেওয়া হচ্ছে যে এখানে বিএনপি ছাড়া বা একটা দলের নাম উল্লেখ করা ছাড়া আর কারো কোনো ভোট চাইতে আসতে পারবে না। এই ঘটনা প্রকাশ হওয়ার 5 ঘন্টা 6 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন তাকে অ্যারেস্ট করা দরকার ছিল, তাহলে একটা বার্তা সারা দেশে পৌঁছে যেত। সেরকম বার্তা কি আমরা দেখেছি? তো পোস্টার কয়টা উঠলো, কয়টাই করলো, মোটামুটি ঢাকা শহরে এখন
তুলনামূলক কম দেখা যাচ্ছে। কিন্তু এই যে বিভিন্ন অজুহাতে ঢাকা শহর কিন্তু আবারও ব্যানারের নগরী হয়ে যাচ্ছে, আবারও ইসের নগরী হচ্ছে। তো প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে ঠিকই ব্যানার পোস্টার এগুলি ঠিকই আছে। তো এইটা তো আমরা এই কারণেই বলেছিলাম যে পিআর ছাড়া এদেশের মানুষ আসলে কখনো সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারবে না। যেখানে সকলের মতামত দিতে পারবে, সেটা একমাত্র পিআর ছাড়া সম্ভব নয়।